পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিভিন্ন স্থানে উল্লাস, সহিংসতা, কারচুপির অভিযোগ, মমতার পদত্যাগ না করার ঘোষণা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না। সীমান্তে পুশিন হলে ব্যবস্থা নেবে সরকার। বিজেপির জয়ে বাংলাদেশ ফ্যাক্টরির প্রভাব দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গ সরকার পালাবদলে প্রভাব পড়বে না ঢাকা দিল্লি সম্পর্কে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। দেশের স্বার্থবিরোধী হলে রয়েছে সমাধানের সুযোগ। এবং 1 বছরের মধ্যে হবে স্থানীয় নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। বছরের শেষ দিকে শুরু হবে ভোট গ্রহণ, বললেন তথ্য উপদেষ্টা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 207 আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন বিজেপি। আগামী 9 মে নতুন সরকার শপথ নেওয়ার কথা রয়েছে। তবে ফলাফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। দীর্ঘ 1.5 দশকের শাসন শেষে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যেখানে 293টি আসনের মধ্যে 207টিতে জয়ী হয়ে 9 মে শপথ গ্রহণ করতে যাচ্ছে দলটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতেই নতুন সরকার শপথ গ্রহণ করবে, এমনটাই পরিকল্পনা তাদের। এই নির্বাচনের অন্যতম বড় চমক হিসেবে উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। শুধু নিজের আসনে জয়লাভই করেননি, বরং দীর্ঘদিনের ক্ষমতায় থাকা ও শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। যদিও মুখ্যমন্ত্রী পদে তার পাশাপাশি রয়েছে আরও 5 মুখ। তবে বিজেপির জয় মানতে নারাজ দীর্ঘদিনের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে সরকার। সেই সঙ্গে 100টি আসনে ভোট চুরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এভাবেই সরকার মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন চুরি করেছে। গণতন্ত্র এভাবে কাজ করে না। নির্বাচন কমিশনও পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। কমিশন কোথায়? এমন বাস্তবতায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন মমতা। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্র জমা দেব না। কতবার এদিকে ভোট চুরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, যা ফলাফলেই প্রমাণ হয়েছে দাবি তার। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন। দীর্ঘ 1.5 দশকের পর ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, শাসনভার পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ক্ষমতার এই পালাবদল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েই চলছে জোর আলোচনা। এমন পরিস্থিতির মধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ জানান, পশ্চিমবঙ্গে যে সরকারি আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। মঙ্গলবার দুপুরে ডিসি সম্মেলনের 6ষ্ঠ অধিবেশন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারি আসুক না কেন সেটা আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। এদিকে সকালে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে তাদের সঙ্গেই কাজ করবে সরকার। ভারতীয় জনতা যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে তাদেরকে সামনে রেখে ভারতে কোন দল ক্ষমতায় এলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। চীন কিংবা ভারতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, এ সফর হতে পারে জুনে। 2 দেশের সরকার প্রধানের কার্যসূচি সমন্বয় করেই দিনক্ষণ ঠিক করা হবে।
বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এই সফর বলে জানান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে মঙ্গলবার দুপুরে 3 দিনের সরকারি সফরে বেইজিং যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরে যাবার আগে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরালো করতেই তার সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করার কথা জানান তিনি। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তার সফরের পরই প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন কিনা বা সরকার প্রধান ভারত যাবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক চায়। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের শঙ্কা নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, এ ধরনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। তিস্তার পানি বন্টনের সুরাহার বিষয়ে মন্ত্রী বলেন, তিস্তা পারের জনগণের কথা বিবেচনায় নিয়েই সরকার কাজ করছে। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক দেশের সঙ্গেই এই চুক্তি করেছে। বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে এখন বিজেপি। ভারতীয় গণমাধ্যম বলছে, এই জয়ের পেছনে নানা ইস্যুর পাশাপাশি আলোচনায় ছিল বাংলাদেশ ফ্যাক্টর। তবে বাংলাদেশি বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রচারণায় বিষয়টি যতটা প্রভাব ফেলেছে, বাস্তবে দুই দেশের সম্পর্ক ততটা বদলাবে না। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ভারতীয় বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে জোড়াফুলকে পেছনে ফেলে উত্থান হয়েছে পদ্মফুলের। নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভিন্ন ইস্যুর পাশাপাশি আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্লেষকদের মতে সীমান্ত নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি সামনে এনে ভোটের মাঠে কৌশল সাজায় বিজেপি। সেই সঙ্গে সংখ্যালঘু নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ইস্যু সামনে এনে নির্দিষ্ট ভোট ব্যাংক প্রভাবিত করার চেষ্টা দেখা গেছে প্রচারণায়। ভারতে বিজেপির মতো পপুলিস্ট গভর্নমেন্ট একটা শক্তিশালী সিদ্ধান্ত নিল বাংলাদেশের সাথে চুক্তিগুলো সমাধান করার, কিন্তু সাধারণত বলে যে যেহেতু এটা একটা পপুলিস্ট গভর্নমেন্ট, তার পক্ষে ভারতের কৃষকদের বা ভারতের নাগরিকদের স্বার্থ ব্যাপারে সামান্য কম্প্রোমাইজ করারও সুযোগ খুবই সামান্য। আর কূটনৈতিকরা বলছেন, নির্বাচনী বক্তব্য আর প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। নীতি নির্ধারণে অনেক ক্ষেত্রেই রাজ্য সরকারকে নির্ভর করতে হয় কেন্দ্রীয় সরকারের উপর। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ফ্যাক্টর ঢাকা নয়াদিল্লি সম্পর্ক। ভারতের বাংলাদেশের সম্পর্ক হবে হচ্ছে ঢাকা টু নিউ দিল্লি, কিন্তু এখানে কলকাতায় একটা ইনপুট থাকতে পারে, কিন্তু আখেরে এখানে দিল্লি যদি আগ্রহী হয় বাংলাদেশ বিদ্বেষী রাজনীতি চলে কমানোর চেষ্টা করবে বা এখানে এটা সংযত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বক্তব্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিরোধী মনোভাব কিছুটা উস্কে দিতে পারে। এই রেটরিকটা অ্যাকশনে রূপান্তরিত হয় কিনা, যে হেলথের জন্য যিনি গিয়েছেন, শিক্ষার জন্য যিনি গিয়েছেন, তার উপরে কোনো ধরনের অ্যাটাক হচ্ছে বা জিনিসটা শুধু আর বক্তব্যে নেই, হ্যারাসমেন্টে চলে যাচ্ছে, তখন যদি হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের সরকার কোনো ধরনের যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে সিচুয়েশনটা অনেক বেশি ঘোলাটে হয়ে যাবে। রাজনৈতিক উত্তাপ থাকলেও শেষ পর্যন্ত কূটনীতি, অর্থনৈতিক স্বার্থ এবং পারস্পরিক নির্ভরশীলতায় নির্ধারণ করবে দুদেশের সম্পর্ক, এমনটাই মত বিশ্লেষকদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, চাইলেই চুক্তি বাতিল করা যায় না, তবে কোনো ধারা স্বার্থ বিরোধী হলে তা সমাধানের সুযোগ আছে চুক্তিতে।
মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, চুক্তির নির্দিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন উঠলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উত্থাপন করা হবে। চলতি বছরের 9 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি শুল্ক চুক্তি সই করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে পারস্পরিক বাণিজ্য চুক্তি নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। যেই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করি। চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতে আছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। পরে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে মন্ত্রী জানান, চুক্তিতে অসম কিছু থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। চিন্তা করবো আমাদের মন্ত্রণালয়ের সাথে যে 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও মানে যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কি আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই, তাই না? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জেলা প্রশাসকরা। জানালেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। এদিকে মুক্তিযোদ্ধাদের তালিকার অনিয়ম নিরসন ডিসিদের সহযোগিতা চেয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ছিল 8টি অধিবেশন। দিনের প্রথম অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনী নিবিড় সমন্বয়ে কাজ করবে। বিগত ইলেকশনে সেনাবাহিনী এবং আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল এবং তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। নিজ মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম নিরসনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সব সরকারি স্থাপনায় সৌর বিদ্যুৎ নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। 5000 মেগাওয়াট মিনিমাম করার জন্য 5 বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসের রুফটপে এটা লাগানোর জন্য বলা হয়েছে। ষষ্ঠ অধিবেশনে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করছে সরকার। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। আর পররাষ্ট্র উপদেষ্টা শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন রোধ ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি বছরের শেষ নাগাদ দেশের স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি তদন্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এত প্রাণহানি মেনে নেওয়া যায় না।
সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলন। মঙ্গলবার সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একজন শিশুর মৃত্যু আসলে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা জানান, হামে এত মৃত্যুর ঘটনা দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের সময় গাফিলতি খতিয়ে দেখা হবে। হাম এবং এর উপসর্গে আমরা কথার মধ্যে একটু টেকনিক্যালিটিজ আছে। আপনারা জানেন যে 300 জনের বেশি শিশু মারা গেছে, গতকাল সংখ্যাটা 300 ক্রস করেছে, খুবই মর্মান্তিক ব্যাপার। এর মধ্যে ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন, এটা প্রমাণ হয়েছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও, বলেন চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। জ্বালানির উপর চাপ কমাতে বিদ্যুৎ চালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। স্বাস্থ্যসেবা শুধু একটি সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলেন ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠা নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জর্জরিত অর্থনৈতিক ব্যবস্থা থেকে দেশকে উত্তরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, চিকিৎসা সেবায় মৌলিক সমতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা সভা করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। গ্যাস্ট্রো লিভার সেন্টার 50 শয্যা আইসিইউ উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজ খবর নেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেবা বাড়াতে আইসিইউ বেড 20টি থেকে বাড়িয়ে 50টি এবং ডায়ালিসিস বেড 34টি থেকে বাড়িয়ে 100টি করা হয়েছে। শিগগিরই 20টি এনআইসিইউ চালু হবে বলেও জানানো হয়। এ সময় স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ দেশের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রীরা। শুধুমাত্রই কিন্তু অবকাঠামোর মধ্যে যদি আমাদের চিন্তা আটকে থাকে, অথবা আধুনিক যন্ত্রপাতি আছে কি নাই তার মধ্যে যদি আমাদের চিন্তা আটকে থাকে, তাহলে হয়তো একটু ভুল হয়ে যেতে পারে। আমি বিনীতভাবে বলবো, আধুনিক ব্যবস্থাপনার জ্ঞানটা কিন্তু একটা বড় ব্যাপার। তারেক রহমান আজকে জাতিকে নিষ্ঠা এবং সততার সাথে সেবা করে দিয়ে যাচ্ছেন। আমরা যারা সেবা কর্মে নিয়োজিত, আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ দেশকে কিছু দেওয়া, দেশের মানুষের কাছ থেকে সুনাম কুড়িয়ে নেওয়া। আর দেশের অবহেলিত স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর সময় এসেছে বলে জানান ডাক্তার জুবাইদা রহমান। বলেন, স্বাস্থ্যসেবা শুধু সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাই ভাষান্তে সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা 17 আসনের বস্তিবাসী সহ সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলেও জানান জুবাইদা রহমান। কামরুজ্জামান চৌধুরী, এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে 5 ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলবে নাকি ফের ব্যক্তি মালিকানায় ফিরবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এতে অনিশ্চয়তায় পড়েছেন আমানতকারীরা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্জার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার কোনো শঙ্কা নেই। আর বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যাংক টিকিয়ে রাখলে আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্যাংক খাত। সাদিয়া লাবনী রিপোর্ট। সংকটে পড়া বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক নিয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল বছরের শেষে এসব ব্যাংক একীভূত করে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে চেয়ারম্যান করে গঠন করা হয় পরিচালনা পর্ষদ। শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আশাবাদী হলেও ফের অনিশ্চয়তায় পড়েছে আমানতকারীরা। মার্চে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আইয়ুব মিয়া। নতুন সরকার দায়িত্ব নেয়ার 2 মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদ এখনো শূন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে না পড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ভেস্তে যাচ্ছে মার্জার প্রক্রিয়া? ফলে গ্রাহকের আস্থা ফেরার পরিবর্তে ঘটছে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনাও।
তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এখন পর্যন্ত মার্জার প্রক্রিয়া বন্ধের মতো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়নি বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনো এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। শুরুতে একীভূত হওয়া এই 5 ব্যাংকে 47,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয় সরকার। পেইড আপ ক্যাপিটাল দেওয়া হয় আরও 20,000 কোটি টাকা। এছাড়া আমানত সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয় আরও 12,000 কোটি টাকা। একীভূত হওয়া 5 ব্যাংকের মোট ঋণের মধ্যে মাত্র 32,000 কোটি টাকা নিয়মিত। খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,64,000 কোটি টাকা। এমন বাস্তবতায় জনগণের করের টাকায় এসব ব্যাংক টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তাগিদ দেন এসব ব্যাংকের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের। এই যে 5টা ব্যাংক আমি মার্জ করলাম, ব্যাংকগুলো মার্জ করে আমি কি করলাম, সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংকগুলো আমি এখন বেল আউট করার চেষ্টা করব। এগুলো কেন? এগুলো করা তো একেবারেই ঠিক না। সেই জন্য ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের একটা নীতিমালা থাকবে, এই হচ্ছে আমার ব্যাংকিং লাইসেন্সিং পলিসি। এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার লাইসেন্স পাবেন, কিন্তু কম্পিটিশনে টিকে থাকার দায়িত্ব আপনার। একীভূতকরণ প্রক্রিয়া থেকে নিজেদের নাম বাদ দিতে এরই মধ্যে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে এক্সিম ব্যাংকও। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করার লক্ষ্যে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল স্বৈরাচার হাসিনা। এই গণহত্যার মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামোর সূচনা করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। শিবিরের সাবেক ছাত্রনেতারা বলেন, শাপলার সেই গণহত্যার 13 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা বলতে চাই, কোন তালবাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মনসুর আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর বদলি করা হয়েছে তাকে। স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়, জনস্বার্থে নরসিংদী থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তাইফুর রহমান দুইনের রিপোর্ট। নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মনসুর আহমেদের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করে দেশ টিভি। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘন করে স্ত্রীকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শত কোটি টাকার টেন্ডার বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন সহ ক্ষমতার অপব্যবহারের। জনস্বার্থে গত 21 এপ্রিল তার বদলির আদেশ হলেও ক্ষমতার অপব্যবহার করে 26 এপ্রিল তা বাতিল করে পুনরায় ওই হাসপাতালেই বহাল থাকেন তিনি। দেশ টেলিভিশনে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করলে ওই দিনই তাকে নরসিংদী সদর হাসপাতাল থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। হ্যাঁ, ওটা ওই যে হেল্প করছিল, ওটা আবার এখন জ্ঞান করতে হবে। তদন্ত দিয়েছে না, তদন্তের জন্য তো কোনো চিঠি ছিল না। শুধু বদলি নয়, মনসুর আহমেদের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।